আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে বললেন সার্জিস আলম। আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ পাবনার চাটমোহরের বালুচর মাঠে আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন। এরপর জানাবো, জামাতের গঠনতন্ত্রে আসছে 14 সংশোধনী। দীর্ঘ 7 বছর পর দলীয় গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনছে বাংলাদেশ জামাত ইসলাম। 2024 সালের গণ অভ্যুত্থানের পর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নতুন বাস্তবতায় দলটি সাংগঠনিক কাঠামো আরও আধুনিক ও কার্যকর করতে প্রায় 14টি সংশোধনী আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগ, 20,000 মানুষ পানিবন্দী। টানা 5 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙামাটি। বন্ধ রয়েছে 3টি সড়কের যোগাযোগ ব্যবস্থা। বাঘাইছড়ি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কাপ্তাই হ্রদের পানির স্রোতে নিখোঁজ হয়ে মারা গেছে অন্তত 10 জন। তলিয়ে গেছে প্রায় 4,000 হেক্টর ফসলি জমি। অপরদিকে সাজেকে পর্যটন কেন্দ্রে এখনও আটকে পড়ে আছে 411 জনের বেশি পর্যটক। এবারে জানাবো, অবৈধ নাশি এবং সুইচগেট নিয়ন্ত্রণের খেসারত। পেকুয়ায় পানির নিচে লক্ষাধিক মানুষের জীবন। কক্সবাজারে পেকুয়ায় টানা কয়েকদিনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের চাপে মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। এর ফলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় বেড়িবাঁধের 2টি অংশ ভেঙে মুহূর্তেই নদীর পানি আশপাশের জনপদে ছড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত 17। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গলের বাড়িতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 17 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। আজ দুপুরে টাউন হল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে, পাবনায় সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন যে আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে, তারা আর বাংলাদেশে ফেরত আসতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যেভাবে কার্যক্রম চালানোর চেষ্টা করছে, তারা পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরদেরকে যেভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলছে, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে পুরো দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সবকিছু সুন্দরভাবে কার্যক্রম চালাচ্ছি। তবে আওয়ামী দুর্বৃত্তরা তারা যেভাবে এই সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, সেটি আসলে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে জানান তিনি বলেন, আওয়ামী দুর্বৃত্তদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম একদম পুরোদমে আমরা ধ্বংসস্তূপে পরিণত করব। যে কোনো মূল্যে এই আওয়ামী দুর্বৃত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত ও কার্যকর পদক্ষেপ আমরা গড়ে তুলব বলে জানিয়েছেন সার্জিস আলম। তিনি ইতিমধ্যে সবাইকে একসঙ্গে মিলেমিশে তারপর একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলার ব্যাপারে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। সার্জিস আলম আরও জানান যে সবাইকে এখনই বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথভাবে পদক্ষেপ গড়ে তুলুন, যাতে করে তারা ভবিষ্যতে আর বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালাতে না পারে। সেই ব্যাপারগুলো ইতিমধ্যে
তো আমাদের সবাইকে খুব বেশি ভাবতে হচ্ছে। জামাতের গঠনতন্ত্রে আসছে ১৪ সংশোধনী। দীর্ঘ ৭ বছর পর দলীয় গণতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীতে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নতুন বাস্তবতায় দলটি সাংগঠনিক কাঠামো আরও আধুনিক ও কার্যকর করতে প্রায় ১৪টি সংশোধনী আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দলীয় সূত্র থেকে জানা গেছে, বর্তমান আমিরের নেতৃত্বে এটি গঠনতন্ত্রে সবচেয়ে বড় ধরনের সংশোধন হতে যাচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়ানো, নতুন নতুন উপদেষ্টা পরিষদ গঠন এবং বিভিন্ন সাংগঠনিক ধারার পরিমার্জন। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী গঠনতন্ত্রের ৬ষ্ঠ অধ্যায়ের ৬৮ নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত করে জেলা ও মহানগর পর্যায়ে আমিরদের আর্থিক ব্যয়ের সীমা নির্ধারণ করা হবে। একই সঙ্গে দলীয় অর্থায়নের উৎস এবং আর্থিক ব্যবস্থাপনা আরও স্পষ্টভাবে গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান যে সংশোধনী প্রস্তাব নিয়ে ইতিমধ্যে দলীয় শূরা বৈঠকে আলোচনা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রস্তাবগুলো প্রথমে সংশোধনী কমিটি, পরে নির্বাহী পরিষদ এবং শেষে শূরা পরিষদের বিবেচনায় আনা হচ্ছে। জামাত চায় যে কোনো মূল্যে আওয়ামী দুর্বৃত্তদের দমন করে তারা দেশের মধ্যে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশের কাঠামো তারা গড়ে তুলতে চায়। জামাত ইসলাম আরও চায় যে কোনো মূল্যে আওয়ামী দুর্বৃত্তদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে আসলে রাষ্ট্র কাঠামো গড়ে তুলে তারপর ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ তারা গড়ে তুলতে বদ্ধপরিকর। ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০,০০০ মানুষ। টানা ৫ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙামাটি বন্দর, রয়েছে ৩টি সড়কে যোগাযোগ ব্যবস্থা। বাঘাইছড়ি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কাপ্তাই হ্রদের পানির স্রোতে নিখোঁজ হয়ে মারা গেছে ২ জন, তলিয়ে গেছে প্রায় ৪,০০০ হেক্টর ফসলি জমি। অপরদিকে সাজেক পর্যটন কেন্দ্র এখনও আটকে পড়ে আছে ৪১১ জন পর্যটক। নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন শিল্প সহ সার্বিক ব্যবসা বাণিজ্যের প্রতিটি জায়গায়। ব্যবসা বাণিজ্য খুব ধসের মুখে পড়েছে বাংলাদেশে। হঠাৎ করে এখন বাংলাদেশে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে দেশজুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিপর্যয়কর পরিস্থিতির মুখে পড়ে সবাইকে ইতিমধ্যেই আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে সবাইকে। ইতিমধ্যে এসব বিষয়গুলো নিয়ে খুব বেশি সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে উজানের ঢল এবং ভারতের হিন্দুত্ববাদীদের বাঁধ ছেড়ে দেওয়ার ফলে হু হু করে বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। ভারতের হিন্দুত্ববাদী কুখ্যাত নরেন্দ্র মোদীর সন্ত্রাসী গ্রুপ তারা বাংলাদেশে যখন শুষ্ক মৌসুমে পানির প্রয়োজন তারা পানি না দিয়ে বাঁধ দিয়ে আটকে রাখে, আর যখন আমাদের পানির কোনো প্রয়োজন নেই তখন তারা বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে তলিয়ে দেওয়ার যে অপরাজনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে এটি কখনোই আসলে সফল হবে না। ভারতের এই হিন্দুত্ববাদীদের কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর নরেন্দ্র মোদীদের এই ধরনের চক্রান্ত কখনোই বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং এদের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে আরও সুদৃঢ়ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পেকোয়ায় পানি নিচে লক্ষাধিক মানুষের জীবন। অবৈধ নাসি এবং সুইচ গেট নিয়ন্ত্রণের খেসারত দিতে হচ্ছে কক্সবাজারে পেকোয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সেখানে লাখ লাখ মানুষ ইতিমধ্যে তারা পানির নিচে তলিয়ে গেছে। তাদের ঘরবাড়ি সবকিছু পানির নিচে তলিয়ে পুরো অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন এলাকাগুলো এখন পানির নিচে প্লাবিত হয়ে গেছে। আসলে নতুন করে কক্সবাজার এলাকায় পাহাড়ি ঢল ভারী বৃষ্টিপাতের ফলে খেসারত দিতে হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় অবৈধভাবে সুইচ গেট নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে মূলত নতুন করে সব জায়গাগুলোতে তারা পানি নিয়ন্ত্রণের যে অপচেষ্টা করছিল, এখন বর্ষার সময় অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ার ফলে মূলত এই সব জায়গাগুলো একরকম পানিতে তলিয়ে গেছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আরও অনেকেই। তারা আসলে এখন বিষয়গুলো নিয়ে খুবই বলাবলি করতে শুরু করেছে এবং তারা জানাচ্ছে যে এটা আসলে কোনোভাবেই সম্ভব
সম্ভব নয়। আসলে পুরো এলাকা জুড়ে এখন এমন সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে। নতুন নতুন এলাকা বৃষ্টির পানিতে, বিশেষ করে ভারতের নরেন্দ্র মোদীর সন্ত্রাসী বাহিনীরা তারা বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে বর্ষার মৌসুমে বাঁধের পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশটাকে তারা তলিয়ে দিচ্ছে এবং এই ঘটনায় সবকিছু খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। ভারতের কুখ্যাত সন্ত্রাসীরা মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে দেশটাকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে তারা ঠেলে দেওয়ার যে মিথ্যা ষড়যন্ত্র শুরু করেছে, সেটা এই মুহূর্তে আমাদের সবাইকেই খেসারত দিতে হচ্ছে। মূলত ভারতের হিন্দুত্ববাদীরা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে।